সিন্ডিকেট কাটমানি তোলাবাজির তদন্তে এবার নজর। সিন্ডিকেট কাটমানি তোলাবাজির তথ্য তলব করল বেঙ্গল পুলিশ। এর আগেই মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সিন্ডিকেট এবং তোলাবাজি নিয়ে, এবং তারপরই তোলাবাজির তথ্য তলব বেঙ্গল পুলিশের। গত ৩-৪ বছরে সিন্ডিকেট কাটমানি তোলাবাজির অভিযোগ থাকলেও তাতে এফআইআর করা হয়নি। অভিযোগ থাকার পরও কোথায় কত এফআইআর দায়ের হয়নি, বিস্তারিত তথ্য চেয়ে এসপি সিপিদের নির্দেশ বেঙ্গল পুলিশের। সরাসরি জানবো ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে কাটমানি সিন্ডিকেট তোলাবাজি একেবারেই আর চলবে না, সেই অনুযায়ী এবার পদক্ষেপ শুরু হলো। একদমই তাই, এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত জেলার যারা এসপি এবং কমিশনারেট এলাকার যারা পুলিশ কমিশনার অর্থাৎ সিপি, তাদের কাছে আগামীকাল বিকেলের মধ্যে সিন্ডিকেট তোলাবাজি এবং কাটমানি গত ৩-৪ বছরে এই ধরনের কতগুলি অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কতগুলি তদন্ত এই মুহূর্তে চলছে বা আদৌ সেই তদন্ত চলছে কিনা, এবং সমস্ত নথি, দায়ের হওয়া মামলার সংখ্যা কত, এই সামগ্রিক তথ্য কিন্তু তলব করা হয়েছে। এবং এখনও পর্যন্ত রাজ্য পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল বিকেল 4টের মধ্যে ডিআইজির কাছে এই সমস্ত রিপোর্ট কিন্তু জমা দিতে হবে। যে সমস্ত জেলার ক্ষেত্রে তারা এসপিরা রিপোর্ট জমা দেবেন, এবং যেখানে কমিশনারেটের এলাকা সেখানকার পুলিশ কমিশনার যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই তথ্য তাদের কাছে তলব করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের এই নির্দেশ পাওয়ার পরে ইতিমধ্যেই সেই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গেছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং আগামীকাল বিকেল 4টের মধ্যে সেই তথ্য কিন্তু সম্পূর্ণ তথ্য তুলে দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ জারি করা হয়েছে। তুমি জানো যে প্রথম থেকে সিন্ডিকেট তোলাবাজি এবং কাটমানি সংক্রান্ত একাধিক অভিযোগ আমরা দেখেছিলাম যখন বিগত দিনে বিরোধী দলনেতা হিসেবে তিনি সরাসরি করেছিলেন। এবারে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই আমরা দেখেছি একের পর তিনি কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার তোলাবাজি, সিন্ডিকেট এবং কাটমানি এই ব্যাপারেও কিন্তু এবার নজর দেওয়া হচ্ছে, এবং যে সমস্ত অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে তার তদন্ত প্রক্রিয়া কী কোন পর্যায়ে রয়েছে, এবং এই সামগ্রিক তথ্য কিন্তু আগামীকাল বিকেল 4টের মধ্যেই করা হয়েছে। এবং প্রয়োজনে যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে তাতে কড়া ব্যবস্থা নিতে হবে, এমনটাও কিন্তু করা হয়েছে। অর্থাৎ কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট এখানে কোনো অবস্থায় ভেঙ্কটের সঙ্গে থাকো। সিন্ডিকেট কাটমানি তোলাবাজি তদন্তে এবার নজর। সিন্ডিকেট কাটমানি তোলাবাজির তথ্য তলব করলো বেঙ্গল পুলিশ। গত 3-4 বছরে সিন্ডিকেট কাটমানি তোলাবাজির যেসব অভিযোগ এসেছে, কিন্তু সেই সব অভিযোগ থাকলেও তাতে এফআইআর করা হয়নি। অভিযোগ থাকার পরও কোথায় কত এফআইআর দায়ের হয়নি, বিস্তারিত এবার তথ্য চেয়ে এসপি এবং সিপিদের নির্দেশ বেঙ্গল পুলিশের। সম্প্রতি কতগুলো নতুন অভিযোগ দায়ের হয়েছে সেই তথ্য তলব করা হয়েছে। নতুন করে অনুসন্ধান এবং দায়ের হওয়া মামলার তথ্য তলব করা হয়েছে। আগামীকাল বিকেলের মধ্যে ডিআইজি এসসিআরবিকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোকে রিপোর্ট দিতে নির্দেশ রাজ্য পুলিশের। ভেঙ্কটেশ্বর, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছি এই নিয়েই। ভেঙ্কটেশ্বর, এর আগে আমরা দেখেছিলাম যে বিরোধী দলনেতা থাকাকালীন তুমি যেরকম বলছিলে, শুভেন্দু অধিকারী এই নিয়ে বিস্তর অভিযোগ করেছিলেন এই তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট নিয়ে। আর এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরই একেবারে কড়া পদক্ষেপ। একদমই তাই, এবং তুমি জানো যে অতীতে আমরা দেখেছিলাম যে এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ নেওয়া হতো না, তেমনটা অভিযোগ তার মুখে শোনা গিয়েছিল। এবং সাম্প্রতিককালে অর্থাৎ একেবারে পালাবদলের পরে সেখানে পরবর্তীকালে নতুন করে যদি কোনো অভিযোগ দায়ের হয়ে থাকে সেখানে কেন এফআইআর করা হয়নি বা আদৌ এফআইআর করা হয়েছে কিনা, অর্থাৎ কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট যে কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না, এটা কিন্তু একদম স্পষ্ট করে দেওয়া হচ্ছে। এবং সেই মর্মেই সমস্ত তথ্য তলব করা হয়েছে, এবং ঘটে যাওয়া সাম্প্রতিককালে যে সমস্ত ঘটে যাওয়া অভিযোগ বা তার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ দায়ের হয়েছে সেই মর্মে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু তথ্য তলব করা হয়েছে। অর্থাৎ কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট যে কোনো অবস্থাতেই এই সরকার বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরদাস্ত করবে না, তা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর থেকেই কিন্তু একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন, এবং এই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট সেখানেও কিন্তু নজর দেওয়া হয়েছে, এবং পুলিশকে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযোগ আসার
ফলেই সেই সংক্রান্ত অভিযোগের এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে এবং 3-4 বছরের যে সাম্প্রতিক যে অভিযোগ, সেই অভিযোগের স্ট্যাটাস কি, কতগুলি মামলা দায়ের হয়েছে, কতগুলি এফআইআর হয়েছে, তদন্ত স্ট্যাটাস কি, সেই সামগ্রিক বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। এবং গত কয়েকদিনের মধ্যে যদি যে সমস্ত অভিযোগগুলো জমা পড়েছে সেই অভিযোগও সেই সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে, বেঙ্গল পুলিশ এই তথ্য চেয়েছে। তোলাবাজির তদন্তে এবার অ্যাকশনে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, গ্রেফতার আইএনটিটিউসির আসানসোল ব্লক সভাপতি। তোলাবাজির অভিযোগে ধৃত রাজু আলুওয়ালিয়া। মহিশিলা কলোনিতে তোলাবাজির অভিযোগ, আর এই অভিযোগেই ধৃত রাজু আলুওয়ালিয়া। দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দীপক, সুনির্দিষ্টভাবে কি অভিযোগে গ্রেফতার করা হলো রাজু আলুওয়ালিয়াকে? দেখো, তৃণমূলের শ্রমিক নেতা এবং ব্লক সভাপতি রাজু আলওয়ালিয়াকে গ্রেপ্তার করা হয়েছে মূলত তোলাবাজির অভিযোগে। আসানসোল দক্ষিণ থানা এলাকার মহিশিলা অঞ্চল থেকে গত দুদিন আগে দুজনকে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জানতে পারে যে এই দুই ব্যক্তি মহিশিলা অঞ্চল থেকে তোলা আদায় করে পরে রাজু আলওয়ালিয়ার হাতে তুলে দেওয়া হতো। এরপরই পুলিশ রাজু আলওয়ালিয়াকে গতকাল সন্ধ্যাবেলায় আসানসোলের বিএনআর মোড় থেকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে আসানসোল আদালতে তোলা হয়েছে। রাজু আলওয়ালিয়ার বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ এনেছে, মহিশিলা অঞ্চল থেকে তোলাবাজি এবং তিনি শ্রমিক নেতা থাকার পরে আসানসোল যে সিটি বাস স্ট্যান্ড আছে সেইখানে তার প্রভাব আছে। সেই বাস থেকে যে প্রত্যেকদিন নিয়মিত যে মিনি বাস চলে সেইখান থেকে তোলা আদায় কতটা করেছে, কি সেই টাকা রাজু আলওয়ালিয়া কাকে পৌঁছে দিত, কোন তৃণমূল নেতার কাছে যেত, তা নিয়ে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। हम हमेशा तुलाबाजी के विरुद्ध में आवाज उठाते थे, दुर्नीति के विरुद्ध आवाज उठाते थे, और आज जो आवाज उठाता था उसी को तुलाबाजी के विरुद्ध में धोखा के लेके चला है। तो किसके विरुद्ध में क्या करेंगे? ये तो षड्यंत्र है। तो हमको तो न्यायालय पर भरोसा है, न्यायालय का विचार करेगा। किसके है षड्यंत्र, राजनीतिक षड्यंत्र है। জেলায় জেলায় গ্রেফতার তৃণমূল নেতারা। লাউদোহায় গ্রেফতার ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি। তোলাবাজি, ভোট পরবর্তী অশান্তিতে গ্রেফতার। ভোটের আগেও প্রতিপক্ষকে ভয় দেখানোর অভিযোগ ছিল এর বিরুদ্ধে। পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, সেখানে আলোচনা হবে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে। গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, এই সপ্তম পে কমিশন ডিএ দেওয়া এটাই ছিল বিজেপি সরকারের অন্যতম বড় প্রতিশ্রুতি এবং মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। আজকে সপ্তম পে কমিশন সুপারিশ কার্যকর করার ঘোষণা হতে পারে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজ রাজ্য নয়া সরকারের যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক, সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। তার মধ্যে অবশ্যই সপ্তম পে কমিশন গঠনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হতে পারে এবং আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠন নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। মূলত সপ্তম পে কমিশন কবে থেকে রাজ্যে কার্যকর হবে এবং সেটা কিভাবে কার্যকর হবে তা নিয়ে গোটা পরিকল্পনা আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা। তুমি জানো, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বারবার তারা আন্দোলন করেছেন। মূলত সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তরের তরফে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তাতেও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ রয়েছে। ফলত সেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হতে পারে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আরও মহার্ঘ ভাতা, ইতিমধ্যেই 4%-এরও বেশি মহার্ঘ ভাতা যাতে বাড়ানো যায় বা দেওয়া যায় নয়া অর্থবর্ষের শুরুতে, তা নিয়েও আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি আরজিকর কাণ্ডে জুডিশিয়াল কমিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হতে পারে। পঞ্চায়েত দপ্তরে নতুন করে কিছু কর্মী নিয়োগ
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মূলত আজ নয়া সরকারের যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সেই মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যার মধ্যে অবশ্যই রয়েছে বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের দেওয়া, ডিএ নিয়ে নয়া কিছু সিদ্ধান্ত, আরজি কর নিয়ে জুডিশিয়াল কমিশন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে পঞ্চায়েত দপ্তরে প্রায় 6,000-এরও বেশি কর্মচারী নিয়োগ, তা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠকে। অনেক ধন্যবাদ সোমরাজ। সমস্যা সুরাহা হবে আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা, তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সহকর্মী। আমরা শুনবো, তবে তার আগে মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী এই 7ম বেতন কমিশন নিয়ে কি বলেছিলেন শুনবো। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আরজি কর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সহকর্মী অনিন্দিতা ও সান্ভি। শুনবো। পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, সেখানে আলোচনা হবে ডিএ এবং 7ম পে কমিশন নিয়ে। গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নয়া সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, ডিএ নিয়ে আলোচনার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর দাবি রাজ্য সরকারি কর্মীদের, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান ডিএরও দাবি। আজ ডিএ আলোচনার দিকে তাকিয়ে সরকারি কর্মীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। ডিএর দাবিতে এই লড়াই দীর্ঘদিনের। আজ মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে আলোচনা, কতটা প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন তারা সরকারি কর্মীরা? দেখো, সরকারি কর্মীরা অন্তত আজকে এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবেন সেটা আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কেননা 3 বছরের বেশি সময় ধরে শহীদ মিনারের নিচে আমরা দেখেছি সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারীরা তারা আন্দোলন চালিয়ে গেছেন, এবং তাদের একটাই দাবি ছিল যে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ না হলেও যেটা তাদের ন্যায্য দাবি, সেই দাবি মেনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের ডিএ দেওয়া হোক। এবং সেই জায়গাতে আজকে তারা কি কতটা প্রত্যাশা রাখবেন সেই দিকে নজর রাখবো আমরা। আজকে আপনাদের এই বৈঠক থেকে কতটা প্রত্যাশা থাকবে? আমরা 1208 দিন ধরে বসে আছি এখানে মঞ্চে, ডিএ সহ অস্থায়ী কর্মচারী অভয়কাণ্ড, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। আমরা আজ আশাবাদী একটা জায়গায়, যে আগের সরকার ডিএ নিয়ে বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বিধানসভায় আমার গলা কেটে মুন্ডু কেটে নিলেও আমি ডিএ দেব না, এবং লাস্ট সুপ্রিম কোর্টেও বলেছে আমি ডিসেম্বর আগে দিতে পারবো না। এই যে বিভিন্ন এত বছর ধরে 10 বছর ধরে উনি কেস চালিয়েছেন না দেওয়ার পক্ষে, কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট এসছে আমাদের এগেনস্টে কেসে যায়নি, বরং ডে 1 থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে যে আমি ডিএ মিটিয়ে দেবো, কেন্দ্রীয় হারে ডিএ দেবো এবং পে কমিশন দেব, অস্থায়ী কর্মচারী স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে এবং অভয়াকাণ্ডের তদন্ত হবে। সবকটাই আমাদের দাবি ছিল এবং সবকটা দাবি কিন্তু বর্তমান সরকার মেনে নিয়েছে। জন্য আমরা আশাবাদী যে কেন্দ্রের সঙ্গে যে আমাদের 42% ডিএর ফারাক, আজকে সেই ফারাকটা অনেকটাই ঘুচিয়ে যাবে। ক্যাবিনেট বৈঠকেই নজর রেখেছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের চেয়ে 42% কম ডিএ। এবং আজ মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, কতটা প্রত্যাশা পূরণ হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। বৃহস্পতিবার ফলতায় রিপোল, আর কাল ফলতায় নির্যাতিতদের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21 বিধানসভা ভোট পরবর্তী হিংসায় কোন কোন বিজেপি কর্মী নির্যাতিত হয়েছেন তাদের একটা নামের তালিকা তৈরি করতে হবে। দলকে সেই তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, এই তালিকা তৈরির কি তৎপরতা দেখা যাচ্ছে, কিভাবে তৈরি করা হবে এই তালিকা? দেখো, মূলত তুমি জানো যে নির্বাচন যেটা বলা যায় যে এই নির্বাচন পিছিয়ে গিয়ে 21 তারিখ হচ্ছে ফলতা কেন্দ্রে। সেই কেন্দ্রের যে ভোট আছে 21 তারিখ, তার কিন্তু প্রচার শেষ হচ্ছে আগামীকাল, এবং আগামীকাল শেষ দিনের প্রচারে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়ে গেছেন যে একেবারে তিনি বিজেপির নেতা হিসেবে তিনি প্রচার করবেন। সকাল 11টা থেকে 5টা পর্যন্ত তিনি ফলতার জায়গায় জায়গায় ঘুরবেন। সেই জায়গার সঙ্গে তিনি বলেছেন যে ভুললে চলবে না,
2021 নির্বাচনে ভোট পরবর্তী হিংসায় প্রচুর বহু বিজেপি কর্মী নেতা হয়েছেন, তাদের তালিকা তৈরি করুন। তিনি বলেছেন তাদের বাড়িতে বাড়িতে যাবেন, বড়দের কাছে শ্রদ্ধা জানাবেন, ছোটদেরকে কোলাকুলি করবেন। কিন্তু মূল কথা তার যে নির্যাতিত যারা হয়েছিলেন তাদের ভুললে চলবে না, যতই ভোটের কাজ থাক, যতই মুখ্যমন্ত্রিত্ব থাক। তাই ফলতায় আগামীকাল তার এই সফরকে ঘিরে একটা তালিকা তৈরি চলছে। দলীয় কর্মী নেতারা তারা কিন্তু ইতিমধ্যে তালিকা করে ফেলেছেন। একদম, এবং প্রচারের ফাঁকে নির্যাতিতদের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। সুজিত, অনেক ধন্যবাদ। আগেও ফলতার সভা থেকে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। পুলিশকে বলেছি হাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেফতার করতে হবে, কোন গুন্ডা বাড়িতে থাকবে না। পুলিশকে বলেছে ঘুষ যদি নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে, কমপ্লেন নেবেন আর ওই পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবেন। আর যদি আমার মা, বোন, দিদি, শিশু কন্যা তাদের উপরে শারীরিক নির্যাতন করে এখনো ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত, তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, অপমান, চাঞ্চল্যকর অভিযোগ মহিষা দলের বিডিওর বিরুদ্ধে। এ নিয়ে বিডিও যদিও মুখ খুলতে চাননি। সতীশচন্দ্র সামন্ত শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। 1942 সালে তৈরি করেন সমান্তরাল প্রশাসন, নাম দেন তাম্রলিপ্ত জাতীয় সরকার। তারই পরিবারের সদস্যদের অপমান, অভিযোগের আঙুল মহিষা দলের বিডিওর দিকে। সতীশচন্দ্র সামন্তর ভাইয়ের ছেলের ছেলে অনুভাস সামন্ত মা এবং বাবার সঙ্গে থাকেন পূর্ব মেদিনীপুরের মহিষা দলে। অনুভাস চাকরি করেন মহিষা দল বিডিও অফিসে, গ্রুপ ডি অস্থায়ী কর্মী। 2019 থেকে ক্যান্সারে আক্রান্ত। গত শুক্রবার অনুভাস এবং তার মা অনিন্দিতা সামন্ত যান মহিষা দল বিডিও অফিসে, দেখা করেন বিডিও জিষ্ণুদের সঙ্গে। অনুভাসের দাবি চিকিৎসার জন্য বিডিওর কাছে ছুটি চান, আর্থিক সাহায্যের আবেদন করেন। অভিযোগ তিনি এবং তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বিডিও, বিপ্লবীর নাম টেনে এনে অপমান করেন। যিনি ভিডিও অস্বীকার করে যান যে আমি ওই অফিসে কাজ করি। আমি যেহেতু সতীশচন্দ্র বাড়ির সদস্য, ক্যান্সার পেশেন্টের মা হিসাবে উনি ওনাকে দেখেননি। সম্মানের জায়গায় আমরা সবসময় এগিয়ে এসেছি, উনি ওই জায়গাটাকে ভীষণ অসম্মান করেছেন। উনি আমার মাকে বলেছেন আপনাদের ওখানে অনেক নেতামন্ত্রী যায়, তারা এখন কোথায়? আমার জন্য গিয়ে কষ্ট পাওয়া এবং সতীশচন্দ্র বাড়ির সদস্য হিসাবে এরকম লাঞ্ছনা হওয়া আমার কাছে বড় কষ্টের। নিজের ছেলের একটা বিষয় নিয়ে গিয়ে সেখানে যে অপমানিত হয়েছি, সেই অপমানটা আমি আজও ভুলতে পারছি না। শুভেন্দুদার কাছেও আমরা একটা চিঠি লিখে পাঠিয়েছি। বিপ্লবী সতীশচন্দ্র সামন্তর পরিবারের সদস্যদের অপমানের অভিযোগ, এর প্রতিবাদে সরব মহিষা দল। সারা মেদিনীপুর অহংকার বোধ করে সেই সতীশ সামন্ত সম্পর্কে কুকথা বলা, এটা আমাদের সারা মহকুমার মানুষ কেউ মেনে নেবে না। আমরা সতীশবাবুকে আলাদাভাবে দেখি। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সতীশবাবুর আদর্শে বিশ্বাসী হয়ে তিনি বিয়েটা করেননি। এই ধরনের যে মানুষ, মহামানব, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা এই ভিডিও সাজানো। কিন্তু মহিষা দলের ভিডিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে মহিষা দল জুড়ে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
বিপ্লবের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদে সরব হয়েছেন এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। কি বলেছেন তিনি জানবো, সঙ্গে রয়েছেন সুজিত। দিব্যেন্দু অধিকারী কি বললেন বিধায়ক? দেখো, এগরার বিধায়ক তার বড় পরিচয়, তিনি দুবার কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং সেখানকারই এক সময় টানা 25 বছরের সাংসদ ছিলেন সতীশ চন্দ্র সামন্ত। তাই তার এই যে বিষয়টি নিয়ে তার খারাপ লাগা তিনি টুইট করে জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়ে করেছেন এবং তার বাড়িতেও যাবেন আজকে এবং তার পরিবারের যারা অভিযোগ করছেন যে তারা অপমানিত হয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন, তাদের পাশে থাকার বার্তা দেবেন। একই সঙ্গে তিনি কিন্তু টুইটে রীতিমতো প্রতিবাদ করেছেন যে এটা শোভনীয় নয়, কারণ সতীশ চন্দ্র সামন্ত মানে কি তা জানতে হবে আগে। আর তার পরিবারের সদস্যদের যেখানে শ্রদ্ধা জানানোর কথা, সেখানে কিন্তু এই ভূমিকা নিয়ে ভিডিওর এই ভূমিকা নিয়ে তিনি সরব হয়েছেন, টুইট করেছেন এবং তিনি তার বাড়িতেও যাবেন এবং তিনি জানিয়েছেন গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকেও তিনি জানাতে চান। সুজিত, অনেক ধন্যবাদ। আর বিধায়কের এই প্রতিক্রিয়ার পর কি বলছেন বিপ্লবীর পরিবারের সদস্যরা শুনবো। এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে উনি যে আমাদের বাড়িতে আসবেন, এটা আমার কাছে পরম পাওয়া। আমাকে যে অপমান করা হয়েছিল, সেই ধরনের অপমান কোনো পদাধিকারীর দ্বারা কোনো মা পাক, এটা যেন না হয় এবং কোনো কড়া ব্যবস্থা না নিয়ে ওই সব ব্যক্তিদের মানবিকতা যাতে ফিরে আসে, একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, সেই আশা রাখবো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আত্মীয় স্বজনরা পাশে নেই, প্রতিবেশীরাও অনেক দূরে চলে গেছে, সেই জায়গায় উনার মতো একজন এত ব্যস্ততম মানুষ আমাদের বাড়িতে আসবে, এটা আমাদের কাছে পরম পাওয়া। এবং এই পরিস্থিতিতে মনের শান্তি তো খুব দরকার হয়, উনার উপস্থিতি আমার মনকে অনেকটাই আশ্বস্ত করবে। সুতরাং এটা আমার কাছে ভীষণ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বিশাল বড় খুশির খবর।